নমস্কার, বাংলা স্ফিয়ারে ফের আপনাদের স্বাগত জানাই। আমরা সকলেই জানি আমাদের দেশের সংবিধানের প্রস্তাবনায় সেকুলার এবং সোশ্যালিস্ট এই দুটি শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছিল জরুরি অবস্থার সময়। ইন্দিরা গান্ধীর সরকার করেছিলেন ৪২তম সংবিধান সংশোধনীর মধ্য দিয়ে। তখন বা তার অব্যবহিত পরেই এ নিয়ে প্রশ্ন উঠেছিল। ১৯৭৮ সালে ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে যখন 42nd অ্যামেন্ডমেন্টের নানাবিধ খারাপ দিকগুলো অ্যাবলিশ করা হলো, তখন এই দুটি শব্দ সেকুলার এবং সোশ্যালিস্ট তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক হয় এবং শেষ পর্যন্ত কনস্টিটিউশন অ্যামেন্ড করতে গেলে তো 2/3 লোকসভা এবং রাজ্যসভার সমর্থন চাই এবং দেশের যত রাজ্য আছে তার অর্ধেকের বিধানসভার সমর্থন চাই। কিন্তু দেখা গেল লোকসভা রাজ্যসভায় ব্যাপারটা নিয়ে সরকার এগোতে পারলেও রাজ্য স্তরে এসে সেটা সম্ভব হলো না। তখনই এটা বানচাল হয়ে যায় এবং তারপরে খুব একটা এই দুটো শব্দ নিয়ে আমরা খুব একটা কাউকে হইচই করতে দেখিনি। এই ছবিটা বদলে গেছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, কিংবা সত্যের খাতিরে ঘড়ির কাঁটাটাকে আরেকটু পিছিয়ে দিয়ে অটল বিহারী বাজপেয়ীর জমানা ১৯৯৮ সালে এদেশে প্রথম কায়েম হওয়ার পর এবং সংঘ পরিবারের প্রতিটি সংগঠন, আরএসএস, বিজেপি সহ এরা সকলেই এই দুটি শব্দ আমাদের সংবিধানের প্রস্তাবনায় রাখার বিপক্ষে। কিন্তু অটলের সরকার বা নরেন্দ্র মোদীর সরকার এই সংবিধানের এই যে প্রয়োজনটা, সংবিধানের যেই সংযোজনটা তারা আরেকটা সংশোধনী এনে বদলে ফেলবেন তেমন কোনো উদ্যোগও কিন্তু একই সঙ্গে তারা নেননি। সুতরাং গেরুয়া শিবির থেকে আপত্তি যেটা ক্রমাগত শোনা গেছে এবং এখনো যাচ্ছে, সেটা হচ্ছে এই দুটি শব্দ আজকের ভারতবর্ষের ক্ষেত্রে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, এর বাইরে তেমন কিছু নয়। কিন্তু সুব্রমণিয়াম স্বামী সহ বিজেপির আরও বেশ কয়েকজন সমর্থক বলুন বা সদস্য বলুন, এরা বিষয়টির মীমাংসা করার জন্য ২০২০ সালে, মানে আজ থেকে ৪ বছর আগে, দেশের সর্বোচ্চ আদালতে বেশ কয়েকটি রিট পিটিশন জমা দেন। তার চূড়ান্ত ফয়সালা হয়েছে আজ। আমি জানি এই বিষয়টা নিয়ে বাংলার মিডিয়ায় হয়তো কোনো চর্চা হবে না। আপনারা আগামীকাল হয় আনন্দবাজার পত্রিকায় নয় কোনো ইংরেজি কাগজে এটা দেখতে পাবেন। কিন্তু আজ নতুন প্রধান বিচারপতি খান্না এবং তার সঙ্গী বিচারপতি এই রিট পিটিশনগুলোকে একেবারে ডিসমিস করে দিয়েছেন। এর অর্থ আমাদের সংবিধানের প্রস্তাবনায় আপাতত সেকুলার এবং সোশ্যালিস্ট দুটি শব্দই বহাল তবিয়তে থাকছে। এখন এই রিট পিটিশনগুলো
বক্তব্য কি ছিল? বক্তব্য ছিল, প্রথম বক্তব্য ছিল যে ভারতবর্ষের কনস্টিটিউশন অ্যাডাপ্টেড হয়েছে 1949 সালে। 1976 সালে, তার মানে গৃহীত হওয়ার 49, 59, 69 আর 27 বছর পরে রেট্রোস্পেক্টিভলি কি করে কনস্টিটিউশনের প্রস্তাবনায় এই দুটি শব্দ সংযোজিত করা যায়। অর্থাৎ এই আর্গুমেন্টটা হলো যে একবার অ্যাডাপ্টেড হয়ে গেছে যে কনস্টিটিউশন, সেটা এইভাবে এত বছর পরে রদবদল করা যায় না। হাস্যকর একটা যুক্তি, এবং এই যুক্তি খণ্ডন করতে গিয়ে খান্না তার রায়ে আজকে লিখেছেন যে এটা, এই যুক্তি যদি মানতে হয় তাহলে ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার পরে গত 75 বছরে যে শতাধিক সংশোধনী হয়েছে সেগুলোকেও তাহলে বাতিল করে দিতে হয়, কেননা প্রত্যেকটাই হচ্ছে রেট্রোস্পেক্টিভলি হয়েছে। সেটা তো সম্ভব নয়, কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এ কথা বলতে পারে না। এবং ন্যাচারালি 42nd অ্যামেন্ডমেন্ট, আর দ্বিতীয় কথা ছিল যে এই সংশোধনী পাশ হয়েছিল কখন, সেই সময়সীমাটাও আদালতের বিচার্য হওয়া উচিত, কেননা 1976 সালের 2রা নভেম্বর ততক্ষণে ওই যে 71 সালে নির্বাচিত হওয়া ইন্দিরা গান্ধীর সরকারের যে 5 বছরের মেয়াদ, সেটা উত্তীর্ণ হয়ে গেছে। তারপরেও তিনি ক্ষমতায় আরও 1 বছর টিকেছিলেন এই সংবিধান সংশোধনীর মাধ্যমেই। কিন্তু এই সরকারের সংবিধান সংশোধন করার মতো বৈধতা কি থাকতে পারে? তার মানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট, when it turns into an usurper, does it still have the moral right or the legal right or the constitutional right to bring changes, and such significant changes, into our constitution? এটা ছিল 2 নম্বর প্রশ্ন। এবং সেটাই উল্লেখ করে এই রিট পিটিশন যারা জমা দিয়েছিলেন তারা বলেছিলেন যে এর থেকে পরিষ্কার যে এই সংবিধান যখন সংশোধিত হয়েছিল 1976-এ, তখন সেই সরকারের পিছনে জনমতের সংখ্যাগরিষ্ঠের কোনো অনুমোদন ছিল না। অতএব এসেনশিয়ালি তারা এটা বলতে চাইছেন, সেটা হচ্ছে বিরোধীহীন লোকসভায়, কেননা ততদিনে অধিকাংশ বিরোধী নেতাকে গুমঘরে চালান করে দেওয়া হয়েছে। একটা স্বৈরাচারী সরকার দেশে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে যদি কোনো পরিবর্তন আনে, সেটা অগ্রাহ্য করাই উচিত। কিন্তু সঞ্জীব খান্না এবং তার সহ বিচারপতি
আজকে একটা রায় দিয়েছেন, খুব বড় রায় নয়, কেননা তিনি গোড়াতেই স্পষ্ট করে দিয়েছেন যে রিট পিটিশনে তোলা যুক্তিগুলো এত দুর্বল যে এগুলোকে নস্যাৎ করার জন্য বিশদে বিষয়টাতে প্রবেশ করার কোনো প্রয়োজনই নেই। কেন তারা একথা বলছেন? বলছেন দুটো এক্সপ্রেশন, একটা সেকুলার, দ্বিতীয়টা সোশ্যালিস্ট, আর তৃতীয়টা হচ্ছে ইন্টিগ্রিটি, ওয়ার ইনসার্টেড ইন দ্য প্রিয়াম্বল ওই একই তারিখে 1976-এ। শুধু যে এই দুটো হয়েছিল তা নয়, তার সঙ্গে ইন্টিগ্রিটি, অর্থাৎ ভারতবর্ষ একটা সমাজতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, এবং সংহতি রক্ষা করা আমাদের কর্তব্য দেশের। এখন বিচারপতিদের বক্তব্য যে ভারতবর্ষের সংবিধানের 368 নম্বর ধারায় আইনসভাকে দর্তহীনভাবে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে, এবং উপর্যুপুরি বিভিন্ন সরকার এসে যখন সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছেন, তখন সেটা তারা ওই 368 ধারার থেকে উদ্ভূত ক্ষমতা বলেই সেই কাজ করেছেন। তাহলে সংবিধানে রদবদল করার অধিকার সেই অর্থে আদালতের একেবারেই নেই। এই অধিকার আমাদের সংবিধান একমাত্র আইনসভাকেই দিয়েছে। সুতরাং আইনসভা যদি যে পথে গেলে সংশোধন করা সম্ভব সেই পথে যায়, তাহলে বিচার বিভাগের সেক্ষেত্রে কিছু বলার থাকতে পারে না। তারপরে সোশ্যালিস্ট শব্দটা কেন 1949 সালে আমাদের সংবিধানের প্রণেতারা প্রিয়াম্বলে ঢোকাননি, তার একটা ব্যাখ্যা দিয়েছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে সোশ্যালিস্ট, সেকুলার এইসব শব্দগুলো নিয়ে সে সময় মতৈক্য হতে পারেনি, কিন্তু সংবিধান তো একবারে পাথরে খোদাই করা অনপনীয় কোনো দলিল নয়। দিস ইজ এ লিভিং ডকুমেন্ট, একটি জীবন্ত গ্রন্থ। সুতরাং সংবিধান সংশোধন করার যে ক্ষমতা, এই সংবিধানই আইনসভাকে দিয়েছে। ইচ্ছে করলে তারা তা প্রয়োগ করতে পারে। বিচারপতিদের মতে 1949 সালে সেকুলার শব্দটা সাংবিধানিক পরিষদের অধিকাংশ সদস্যের কাছে যথোপযুক্ত মনে হয়নি, কেননা সেই সময় বেশ কিছু পণ্ডিত এবং জুরিস্ট তাদের সুস্পষ্ট মত ছিল সেকুলার শব্দটা কনস্টিটিউশনে থাকলে এটা মনে হতে পারে যে আমরা ধর্ম বিরোধী, কিন্তু দিন গেলে দেখা গেল
ভারতবর্ষ তার নিজের মতো করে সেকুলারিজমের একটা প্রায়োগিক দিক তৈরি করে ফেলেছে এবং সেই পথেই দেশ এগোচ্ছে। সেটা কি? সেটা হলো আমাদের দেশে রাষ্ট্র কোনো ধর্মের পক্ষ নেয় না, কিংবা কোনো ধর্মাবলম্বীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ারও তার নেই। এবং এই যে কথাটা, সেটা কোথায় লেখা আছে? সেটাও কিন্তু লেখা আছে আমাদের সংবিধানেরই 14, 15, 16 ধারায়, যেখানে পরিষ্কার বলা আছে যে নাগরিকদের মধ্যে ধর্মীয় কারণে কোনো রকম বৈষম্য করা যাবে না, সবাইকে আইনের চোখে সমানাধিকার দিতে হবে। এবং চাকরির ক্ষেত্রেও এই সমানাধিকারের প্রিন্সিপাল অবশ্যই বলবৎ করতে হবে। সুতরাং প্রিয়াম্বলের যেটা অরিজিনাল টেনেট ছিল, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ফ্রেটার্নিটি, ensuring individual dignity, read alongside justice, social, economic, political, and liberty of thought, expression, belief, faith, and worship, reflect the secular ethos. হয়তো শব্দটা ছিল না, কিন্তু শব্দটা পরিহার করে বাকি যা কিছু এই সংবিধানে গ্যারান্টিড হয়েছিল সেই 1949 সালে, সেটা কিন্তু আদতে ধর্মনিরপেক্ষতার পথের পক্ষেই। Article 25 guarantees all persons equal freedom of conscience and the right to freely profess, practice, and propagate religion subject to public order, morality, health, other fundamental rights, and the state's power to regulate secular activities associated with religious practices. একইভাবে আর্টিকেল 26, আর্টিকেল 44 এই রকম যে ধারাগুলিতে এই অধিকারগুলি সুরক্ষিত করার কথা বলা আছে, জাস্টিস খান্না তার অর্ডারে সেগুলোকে আজকে পরিষ্কার করে লিখে দিয়েছে। আর দ্বিতীয়ত তিনি যেটা করেছেন সেটা হলো, এই বিতর্ক নিয়ে অতীতে সুপ্রিম কোর্টে যে বড় বড় মামলা হয়েছে, তার ফলাফলে কি বলা হয়েছিল সেটাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটি হল কেশবানন্দ ভারতীর মামলা ভার্সেস স্টেট অফ কেরালা, এবং সেই অ্যান্ড এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই দুটো মামলার বিশেষ করে উল্লেখ করে জাস্টিস খান্না বলেছেন যে সেকুলারিজম is a basic feature of the constitution. আমাদের এই সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই একাধিক রায়ে বলে দিয়েছে সেকুলারিজম অ্যান্ড সোশ্যালিজম এই দুটো হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। এবং বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন কখনো কোনো অবস্থায় কোনো প্ররোচনায় অল্টার করা যাবে না, এটাই ছিল কেশবানন্দ ভারতী মামলার সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক রায়।
যেটা দেখিয়ে আজ পর্যন্ত ভারতবর্ষের বিচার বিভাগ বিচারপতি নিয়োগের ক্ষেত্রে বা আরো আনুষঙ্গিক 5-4 বিষয়ে আইনসভাকে মাথা গলাতেই দেয় না। এরপরে তারা সোশ্যালিজম শব্দটারও ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে সোশ্যালিজম বলতে কমিউনিস্ট দেশে যা বোঝায়, ভারতবর্ষে সেটাই বোঝাবে এরকম কোনো কথা নেই। কেননা আমাদের কনস্টিটিউশনে কোনো একটা বিশেষ অর্থনৈতিক দর্শন, কাঠামো, সেটা দক্ষিণপন্থী হোক বা বামপন্থী হোক, কোনোটার পক্ষেই কোনো কথা বলা হয়নি। বরং সোশ্যালিস্ট বলতে আমরা আমাদের দেশে যেটা বুঝে এসেছি সেটা হলো একটি জনকল্যাণমূলক ব্যবস্থা তৈরি করার ব্যাপারে রাষ্ট্রের দায়বদ্ধতা। এবং সেই কারণে ইন্ডিয়া একেবারে গোড়া থেকেই মিশ্র অর্থনীতির মডেলকে ফলো করেছে, যেখানে একদিকে যেমন বেসরকারি ক্ষেত্র খুলেআম বৃদ্ধি পাওয়ার সুযোগ পেয়েছে এবং ধীরে ধীরে সেই সুযোগের সদ্ব্যবহার করে আজকে তারা একটা নতুন উচ্চতায় উঠেছে। ঠিক তেমনি গরিব এবং প্রান্তিক মানুষের জন্য রাষ্ট্রের সুরক্ষা করার কিছু বন্দোবস্তও আমাদের এখানে আছে। আমাদের এখানে সোশ্যালিজম মানে তাই প্রিন্সিপল অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল জাস্টিস, wherein the state ensures that no citizen is disadvantaged due to economic or social circumstances. The word socialism reflects the goal of economic and social upliftment and does not restrict private entrepreneurship and the right to business and trade, a fundamental right under Article 19. ফাইনালি তারা যেটা বলেছেন সেটা হচ্ছে ঘটনাটা ঘটেছে 1976 সালে, তার বিরুদ্ধে 2020 সালে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হলো কোন উদ্দেশ্য নিয়ে, সেটাই তো প্রাথমিকভাবে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। এবং যখন এই বিষয়টা মোটামুটি আমরা ভারতবাসীরা প্রায় সকলেই মেনে নিয়েছি এবং এই দুটি শব্দ প্রিয়াম্বলে সংযোজিত হওয়ার ফলে ফান্ডামেন্টালি কোনো কিছু অল্টার্ড হচ্ছে না, তখন একটা পুরনো চাপা পড়ে যাওয়া বিতর্ককে অযথা খুঁচিয়ে কি লাভ। দেখুন, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বলেছিলাম আমি, চন্দ্রচূড় নন, তিনি HR খান্নার ভ্রাতুষ্পুত্র। অতএব সংবিধান রক্ষায়
সর্বোচ্চ আদালতের কাছ থেকে যেটা প্রত্যাশিত, প্রধান বিচারপতির দায়িত্ব পেয়ে তিনি সেটাই পালন করেছেন। বিজেপি, আরএসএস সহ সংঘ পরিবার তাঁর এই রায় সম্পর্কে আদৌ সন্তুষ্ট হবে না, কিন্তু তাদের সেন্টিমেন্ট দিয়ে জুডিশিয়ারি তো নিয়ন্ত্রিত হতে পারে না। সুতরাং আপাতত অন্তত এই দুটি শব্দ ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় থাকছে, থাকবেও। নমস্কার।